আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের রাজনীতিতে আরেকটি নতুন চমকের সংবাদ দিলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। ফ্রান্স সরকার এবং ডক্টর ইউনূস সরকারের মধ্যে আলোচনা চলছে আগামী অগাস্ট মাসে ডক্টর পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে যাবেন এবং বাংলাদেশে কেন যাবেন উনি, এবং যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আর ফ্রান্স সরকারের যৌথ সহযোগিতায় যৌথ পরামর্শে উনি বাংলাদেশে যান, তাহলে বাংলাদেশে গিয়ে নতুন কোনো কিছু ঘটাবেন কিনা, বা নতুন কিছু স্বপ্ন দেখাবেন কিনা, বা নতুন কোনো বাস্তবায়ন করবেন কিনা। প্রিয় দর্শক, সেখানে উনি কিছুটা উল্লেখ করেছেন। 32 নম্বরের সিঁড়িগুলা এখনো রয়ে গিয়েছে, সেই সিঁড়িগুলা উনি ওখানে গিয়ে ভাঙবেন। ওনার ভিডিওতে গতকাল সেগুলা দেখিয়েছেন এবং বলেছেন কিভাবে ভাঙতে হয়, কিভাবে ভাঙতে হবে, কতগুলা পোকা দিয়ে উনি টেস্ট দেখিয়েছেন এবং কিভাবে এই টেস্টটা দেখিয়েছেন। আপনারা যারা তার ভিডিওটা দেখেছেন সেখানে নিশ্চয়ই দেখেছেন। প্রিয় দর্শক, আমি সেখান থেকে যতটুকু কথা বের করতে পারলাম বা খুঁজে পেলাম সেটা হলো আগামী অগাস্ট মাসে ডক্টর পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে যুক্ত হবেন। কারণ ইউনূস সরকারে যুক্ত যদি না হন, তাহলে ইউনূস সরকার আর ফ্রান্স সরকারের ভিতরে ডক্টর পিনাকি ভট্টাচার্যকে যাওয়া এবং নেওয়া নিয়ে আলোচনা হতে পারে না। প্রিয় দর্শক, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রেডিকশন করছি, বিভিন্ন ধরনের আলোচনা করছি। আমরা কয়েকদিনের মধ্যে বিএনপির জনাব তারেক রহমান সাহেবেরও বক্তব্য আমরা শুনছি যে উনি বলছেন বিএনপিকে মিডিয়া ট্রায়াল করার চেষ্টা চলছে, যেমনটা এর আগে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় করা হয়েছিল। প্রিয় দর্শক, কেন তারেক রহমান সাহেব ফিরত যাচ্ছেন, পিছনে যাচ্ছেন, যেখানে সামনে যাওয়ার কথা, পিছনের কথা কেন উনি টেনে আনছেন? নিশ্চয়ই তারেক রহমান সাহেবের কাছে ওই ধরনের তথ্য বা ওই ধরনের সংবাদ পৌঁছেছে এবং আছে, থাকারই কথা। কারণ একদিকে ভারত চাচ্ছে যে আওয়ামী লীগের পরে অন্য একটি দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনা, যাদের মাধ্যমে আওয়ামী লীগ এবং ভারতকে বাংলাদেশে প্রতিষ্ঠিত রাখা যায়। এখন প্রতিষ্ঠিত রাখা যা বাংলাদেশের মানুষের কাছে মুখে মুখে আমরা দুইটা দলের নাম শুনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে, দুইটা মোর্চা এবং দুইটা জোটের মাধ্যমে দুইটা দল আগামী নির্বাচনে শক্তিশালী মুখামুখি থাকবে। একটা হলো বিএনপি এবং বিএনপির জোট, আরেকটা হলো জামাত এবং জামাতের জোট। ছাত্রদের একটা বিষয় আছে, এখন ছাত্ররা কেউ বলছেন বিএনপির সাথে জোট করবেন, কেউ বলছেন জামাতের সাথে জোট করবেন। আমরা তা সর্বশেষ দেখার জন্য আরও সময় বাকি আছে। নির্বাচনী ডিক্লারেশন না হওয়ার আগ পর্যন্ত আমরা শিওর হতে পারবো না। অনেক জায়গায় দেখি যে ছাত্রদের এবং বিএনপির সাথে কন্ট্রাডিকশন হয়, মতানৈক্য হচ্ছে, মিল হচ্ছে না। ছাত্ররা যা চাচ্ছে হাসিনা সহ আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ করে নির্বাচন, আর বিএনপি চাচ্ছে বিচার অসম্পন্ন রেখে নির্বাচন, বিচার করবেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে। বিএনপি যে রাষ্ট্রীয় ক্ষমতায় 100% আসবেন, এই কথাটা মির্জা আব্বাস সাহেবের কথা থেকে গতকাল আমরা ধরে নিতে পারি। বিএনপি মনেই করে নিয়েছেন 100% তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন, এবং মির্জা আব্বাস সাহেব সেটাও বলেছেন যে বর্তমান সরকার যে সংস্কার করছে, এই সংস্কার আমরা মানি না, আমরা মানব না এবং আমরা কন্টিনিউ করব না। মানে এই সরকার যত সংস্কারই করুক না কেন, সেই সংস্কারগুলো বাস্তবে রূপ বিএনপি সরকারে গেলে নিবে না। তখন ছাত্রদের জন্য হয়ে যাবে মহাবিপদ। সেই মহাবিপদ থেকে ছাত্ররা যদি বুঝতে পারে এখন যে এই মহাবিপদ থেকে বাঁচতে হলে ছাত্রদেরকে যেতে হবে জামাতের কৌটায় বা জামাতের প্ল্যাটফর্মে। কারণ জামাত কখনো ভারতের সাথে আপোষ করবে না, কখনো জামাত আওয়ামী লীগের সাথে আপোষ করবে না। এই কথা আমি বললেও 10 বছরের শিশুও বিশ্বাস করবে না। জামাতের আপোষ করার যদি প্রয়োজন হতো বা মনে করত, তাহলে 14 সালে কাদের মোল্লাকে নিয়ে যখন ফাঁসির একটা
নাটকীয়তা চলছিল। জামাতকে বলা হয়েছিল যে আপনারা বিএনপি ছেড়ে দেন, কাদের মোল্লার ফাঁসি বন্ধ হয়ে যাবে, কিন্তু জামাত সেখানে যাননি। কাদের মোল্লাও হাসি মুখে ফাঁসিতে চলে গিয়েছেন দলের জন্য এবং দেশের জন্য। দলের এবং দেশের স্বার্থে জামাতের একে একে শীর্ষ বহু নেতা ফাঁসিতে চলে গিয়েছে। এদের নাম আবার নতুনভাবে আমি না নিলেও আপনারা সবাই তাদেরকে চিনেন। তাছাড়াও শীর্ষ মানে খুবই আধ্যাত্মিক শীর্ষ নেতা ছিলেন অধ্যাপক গোলাম আজম, যিনি নাকি প্রিজন সেলে থেকে হাসপাতালে থেকে মারা গিয়েছেন। তারপরে একই হাসপাতালে আবার তাদের দ্বিতীয় বৃহত্তম নেতা দলের নায়েবে আমির আল্লামা সাইদিও মারা গিয়েছেন একই হাসপাতালে। প্রিয় দর্শক, এরপরেও তারা যেহেতু আপোষ করেন নাই আওয়ামী লীগের সময়, তারা যেহেতু আপোষ করেন নাই ভারতের সাথে, তারা আওয়ামী লীগ এবং ভারত যে কোনো একটার সাথে আপোষ করলেই দুটা মিলেই একটা, এখন আমরা বাস্তবেও দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা সর্বশেষ এত কিছু করে, এত মানুষ খুন খারাপি হত্যা করে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। দুনিয়ার আর কোনো দেশে তার আশ্রয়ের স্থান এখনো হচ্ছে না এবং ভবিষ্যতে হবে কিনা তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, সেখান থেকে পরীক্ষিত যে জামাত না আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়ন করবে, না ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবে। জামাত তাহলে কার সাথে সম্পর্ক উন্নয়ন করবে? আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম জামাতের সাথে এখন চায়নার সুসম্পর্ক খুব বেশি আগাচ্ছে, কারণ পাশের প্রত্যেকটা দেশে চায়না যেই প্রভাবটা খাটাচ্ছে, প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানগুলাই এখন চায়নার সাথে সুসম্পর্ক রেখে তাদের অর্থনীতির চাকা উন্নয়ন করছে। আর বাংলাদেশের অর্থনীতির চাকা উন্নয়ন করতে হলে চায়নার অর্থনীতি দরকার হবে। চায়নার অর্থনীতি বাদ দিয়ে আমরা আধুনিক বিশ্বে বেঁচে থাকাটা আমাদের জন্য কঠিন হবে, কারণ এত টাকা, এত উন্নয়নের কার্যক্রম অন্য কোনো দেশ দিতে পারবে না চায়না ছাড়া। সামরিক বাহিনী থেকে শুরু করে বিভিন্ন প্রশিক্ষণ অনেক কিছু আছে, পশ্চিমা বিশ্ব থেকে যাবে, ইউরোপ থেকে যাবে, আমেরিকা থেকে যাবে, অন্যান্য দেশ থেকে যাবে, কিন্তু অর্থনৈতিক যে আমাদের অনেকগুলা প্রজেক্ট, অনেকগুলা কাজ, অনেকগুলা সংস্কার করতে গিয়ে যে টাকার দরকার হবে সেটা চায়না দিতে পারবে। আর চায়না বাংলাদেশের বর্তমান সময়ে তাদের বিশ্বস্ত দল হিসাবে জামাতকেই বেছে নিয়েছে বলে আমরা দেখছি। পাশাপাশি বিএনপির সাথেও সম্পর্ক আছে, কতটুকু আন্তরিক কোন দলের উপর চায়না তা বাস্তবে দেখার জন্য আমাদেরকে আরও কটা দিন অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় ছিল ডাক্তার পিনাকি ভট্টাচার্য অগাস্ট মাসে বাংলাদেশে যাবেন। উনি ওনার নিজ ভিডিওতে গতকাল প্রকাশ করেছেন। অগাস্ট মাস উনি নামও নিয়েছেন, হয়তোবা ওনার পেপারস ওয়ার্কের একটা বিষয় আছে, উনি ফ্রান্সে আছেন। আমরা যখন বিজয় হয়েছিল, বিজয়ের পরপরই উনি বলেছিলেন যে ওনার একটা পেপারস ওয়ার্ক, যে ফ্রান্সে থাকেন সেখানে সেই পেপারস ওয়ার্কের কার্যক্রমের কারণে এখনই উনি বাংলাদেশ যাচ্ছেন না। অপরদিকে আমরা ইতিমধ্যে দেখেছি যে আমেরিকান ন্যাশনালিটি অলরেডি আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই পেয়েছেন। তাহলে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ও কি ডাক্তার পিনাকি ভট্টাচার্যের সাথে বাংলাদেশে যাবে কিনা বা আগে পরে যাবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে, কারণ যেখানে পিনাকি ভট্টাচার্য সেখানেই ইলিয়াস হোসেন ভাইকে আমরা পেয়ে থাকি, কারণ তারা দুজনে এক সুরে এক কণ্ঠে একই সাথে মিলিয়ে কথা বলছেন বর্তমান সময়ে, এবং সেই কথাগুলা বাংলাদেশের আমি বলবো সচেতন ম্যাক্সিমাম নাগরিক ভালোভাবে স্বাগত জানা এবং তাদের একটি কথার জন্য মানুষ অপেক্ষা করে। খুবই আমি পার্সোনালি যেই মানুষদের সাথে আমার সম্পর্ক আছে এর মধ্যে উচ্চ এডুকেটেড থেকে শুরু করে মধ্যম লেভেল এবং নর্মাল যারা চাকরি বাকরি করেন দেশে বিদেশে, তাদের কাছ থেকেও দেখি যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতি সকলের একটা বিশ্বাস এবং ভরসার স্থল, ভরসার সংবাদ মাধ্যম
এই দুটাকে মানুষ মনে করে এবং বিশ্বাস করে যে বাংলাদেশকে পরিবর্তন করে দেওয়ার পিছনে এই দুইজনের বক্তব্যের একটি বিশাল অবদান আছে। আর সেই সাথে আমরাও যেহেতু তাদেরকে সুর মিলিয়ে এবং তাদের কথাকে মূল্যায়ন করে কথা বলছি, সেজন্য ছোট্ট করে হলো মানুষের হৃদয়ে আমাদেরও স্থান তৈরি হচ্ছে। কারণ আমরাও দেশপ্রেম নিয়ে, দেশ নিয়ে শেখ হাসিনা থাকতে কঠিন কথা বলেছি বলে আজকে বিজয়ের পরেও মানুষ স্মরণ রাখছে, মানুষের ভালোবাসা দিচ্ছে এবং পাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসাই আমরা কথা বলে থাকি, আপনাদের ভালোবাসা আমরা এগিয়ে যাওয়ার জন্য চিন্তা করে থাকি, সবসময় আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করে থাকি। কেটিভি 24-এর এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, কেটিভি 24-এর হাতকে শক্তিশালী করার একটাই মাধ্যম, একটাই উপায়, সেটা হলো আপনাদের পরিবার পরিজন পরিচিতদের মাঝে কেটিভি 24-কে পরিচিত করিয়ে দিবেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে দিবেন, তাহলেই তারা নিয়মিত আমাদের অনুষ্ঠানগুলা দেখতে পাবে। তবে ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে আমি যা প্রেডিকশন করছি, আমি গতকাল ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ভিডিওটা পুরাটা শুনেছি। বিএনপির বিভিন্ন বিষয় নিয়ে উনি কথা বলেছেন, মির্জা আব্বাসের বক্তব্যের সরাসরি বিরোধিতা করেছেন, কঠিন হুঙ্কার দিয়েছেন, কঠিনভাবে জবাব দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা হয়তো এতটা কঠিন বলি না, উনি যতটুকু কঠিন বলতে পারেন, কারণ উনি ওনার জায়গায়, ওনার যোগ্যতা থেকে উনি কথা বলেন। আমি আমার জায়গা থেকে কথা বলবো। ইলিয়াস হোসেন ভাই ডেসপারেট একজন অনুসন্ধানী সাংবাদিক। ইলিয়াস হোসেন ভাই ইতিমধ্যে আপনারা জানেন যে শাওনের বাবার একটি চরিত্র নিয়ে এবং শাওনের নিজের চরিত্র নিয়ে যে ভিডিওটি বানিয়েছেন দুদিন আগে, যেখানে কয়েক মিলিয়ন মানুষ দেখেছে, সেই ভিডিওটিতে এত বেশি তথ্যবহুল, এত বেশি গোয়েন্দাগিরি উনি করেছেন এবং গোয়েন্দা তথ্যগুলা, রিপোর্টগুলা বাস্তবে তুলে এনে উনি দেখিয়েছেন। কারণ উনি নিজেও একজন ক্রাইম রিপোর্টার ছিলেন বাংলাদেশের 21 টিভির, এবং সেই ক্রাইম রিপোর্টের যে অভিজ্ঞতা, সেটা কাজে লাগিয়ে ওনার কিছু সহযোগী বাংলাদেশে আছেন যারা ওনার জন্য কাজ করেন, এবং সেই টিম নিয়ে উনি কয়েকদিন পর পর আমরা দেখি যে খুব তথ্যবহুল জিনিস আমাদের সামনে উপস্থাপন করেন। তাই আমরা তাদেরকে ভালোবাসি এই কারণে, যেই তথ্যবহুল জিনিসগুলা অনেকগুলা গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্টগুলা তারা নিতে পারেন, সেনাবাহিনীর মধ্য থেকে তারা রিপোর্টগুলা নিতে পারেন, পুলিশের ভিতর থেকে তারা রিপোর্টগুলা নিতে পারেন। আমরা দেখছি যে বিভিন্ন সংস্থার আভ্যন্তরীণ বিষয়ের অনেক সংবাদ ইলিয়াস হোসেন ভাই নিয়ে আসেন, যেটার ভিতরে সবার যাওয়া সম্ভব না, এবং বাংলাদেশের অনেক ক্রাইম সাংবাদিক থাকার পরেও তারাও কিন্তু সেই রিপোর্টগুলা দেশের ভিতরে পাচ্ছে না, আর পাইলেও নেওয়ার মতো সাহসিকতা সবার সমান হয় না। একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই একজন সাহসী সাংবাদিক হিসাবে সকলের কাছে ভালোবাসা ইতিমধ্যে পেয়েছেন। আমরাও ভালোবাসি এই কারণে, কারণ দেশের খুব গভীরতম কথাগুলা উনি যেভাবে তথ্য সহকারে নিয়ে আসতে পারেন ওনার অনুসন্ধানী টিমের মাধ্যমে, যেটা আমি পারি না সেটা উনি পারেন। সে কারণে আমি যদি ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, এতে আমি আমার মর্যাদা কমে যাবে বলে আমি মনে করি না। আমি মনে করি অন্যকে, আমার চাইতে জ্ঞানী মানুষকে যত বেশি আমি শ্রদ্ধা করব, সম্মান করব, তত বেশি আমার প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পাবে। এবং এটাই সত্য যে আল্লাহর ও রহমত ওই মানুষটার উপরই আসে যেই মানুষটা নিজে অহংকার ছাড়া মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করে থাকে। কেটিভি 24-এর পাশে থাকবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।